আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদের সংবাদ কক্ষে। আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনাম। টি-20 বিশ্বকাপে বি গ্রুপের প্রথম ম্যাচে ওমানের দেয়া 110 রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামিবিয়া, জয় দিয়ে আসর শুরুর লক্ষ্য দুদল। মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধে দায়ী সিন্ডিকেটকে শাস্তির আওতায় আনতে তদন্ত কমিটি, বুধবার হাই কমিশনারের সাথে বৈঠক। এবং হামাস যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিলে ইসরায়েলও মেনে নেবে যুক্তরাষ্ট্রের আশা। 7 অক্টোবরের মতো হামলা চালানোর সামর্থ্য হামাসের নেই, দাবি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে এবং প্রথমে নিও কেয়ার টি-20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট আপডেট। টি-20 বিশ্বকাপের দ্বিতীয় দিনে বি গ্রুপের প্রথম ম্যাচে বার্বাডোসের কিংস মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হওয়া এবং দায়ী সিন্ডিকেটকে শাস্তির আওতায় আনতে 6 সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। একই সাথে ক্ষতিগ্রস্ত শ্রমিকরা যাতে অগ্রাধিকার ভিত্তিতে মালয়েশিয়ায় যেতে পারে সেই লক্ষ্যে আগামী বুধবার বাংলাদেশে মালয়েশিয়ার হাই কমিশনারের বৈঠক হবে। এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন প্রতিমন্ত্রী। লালা নরসিনের রিপোর্ট। 2022 সালের 1 জুলাই থেকে 31 মে 2024 পর্যন্ত 5,26,673 জনকে মালয়েশিয়ার নিয়োগ অনুমতি দেয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এর মধ্যে বিএমইটি ছাড়পত্র পায় 4,93,642 জন। এর মধ্যে মালয়েশিয়ায় গেছে 4,76,672 জন, যেতে পারেননি 16,970 জন। মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হওয়ায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ক্ষতিপূরণ ও দায়ীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। আমরা এক সপ্তাহ আগে চিঠি দিয়েছিলাম যে আমাদেরকে আরও এক সপ্তাহ বাড়ানোর জন্য মালয়েশিয়ান গভর্নমেন্টকে। মালয়েশিয়ান অ্যাম্বাসেডর যিনি বাংলাদেশে নিযুক্ত আছেন ওনার সাথে আলাপ করেছি। আমরা 5 তারিখ ওনার সাথে বসবো। উনি আসবেন আমাদের মন্ত্রণালয়ে, ওনার সাথে বসবো, আলাপ করব এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে যারা যাওয়ার জন্য অতি আগ্রহে টাকা পয়সা খরচ করেছেন তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে যাতে দেওয়া হয়, দিতে পারি, মালয়েশিয়া যাইতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। মালয়েশিয়ায় যেতে না পারা শ্রমিকরা তদন্ত কমিটির কাছে অভিযোগ করতে পারবে বলেও জানান প্রবাসী কল্যাণ সচিব। 78,000 টাকা আমাদেরকে বলেছে। এখন যদি কেউ অভিযোগ করে যে না উনি 4 লক্ষ 5 লক্ষ টাকা দিয়েছেন এবং সেই অভিযোগটা এই কমিটির কাছে করতে পারবে। যদি কোনো কর্মী যেতে না পারেন তারা যেন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়ে বাইরার দায়িত্ব নিয়েছেন, ওই মিটিংয়ে তারা বলেছেন এবং আমরা আশা করব যে বাইরা তার কথা রাখবে এবং যদি আমাদের কাছে এরকম অভিযোগ পেলে আমরা অবশ্যই এটা সিরিয়াসলি দেখব। সরকার সিন্ডিকেটে বিশ্বাসী নয় বললেও শ্রমিক নিয়োগে সিন্ডিকেট নির্মূলে কার্যকর কোনো পদক্ষেপ নেই সরকারের বলে মনে করছেন সংশ্লিষ্টরা। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। হামাস যদি যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয় তাহলে ইসরায়েলও রাজি হবে বলে দাবি করেছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরামর্শক জন কার্বি। 7 অক্টোবরের মতো হামলা চালানোর সামর্থ্য হামাসের এখন আর নেই বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন 3 ধাপের একটি যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করেন। এতে গাজায় সব ধরনের হামলা বন্ধ এবং সব জিম্মির মুক্তির কথা বলা হয়। বাইডেন প্রস্তাব দেওয়ার পরপরই হামাস জানায় তারা এই প্রস্তাবে ইতিবাচক আছে। তবে বাইডেনের প্রস্তাবে যুদ্ধকালীন মন্ত্রিসভা সম্মত হলেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন হামাসকে নির্মূল না করা পর্যন্ত তারা কোনো স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হবেন না। প্রায় 8 মাস ধরে চলা এই যুদ্ধে এখন পর্যন্ত 36,400-রও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যারা বেঁচে আছেন তারা দুর্ভিক্ষ সহ অন্যান্য সমস্যায় পড়েছেন। এ কারণেই এখন দ্রুত যুদ্ধবিরতির প্রতি জোর দিচ্ছে বিশ্বের সব দেশ। দর্শক, এবারে বিরতি।
এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলের কৃষিতে অভূত পরিবর্তন এনে দিয়েছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। বৃষ্টি নির্ভর ফসলের বিপরীতে বরেন্দ্র অঞ্চলের ভূমি এখন 12 মাসই উর্বর ফসলে পরিণত হয়েছে। রাজশাহী থেকে আবু সালেম মোহাম্মদ ফাত্তার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। উত্তরাঞ্চলের বিস্তীর্ণ বরেন্দ্র এলাকার উন্নয়ন ও কৃষি উৎপাদন সম্প্রসারণের লক্ষ্যে 1985 সালে গঠিত হয় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্প। সম্প্রতি ভূগর্ভস্থ সেচ নালা প্রকল্পটি কৃষকদের মধ্যে সাড়া ফেলেছে। এখন পাইপলাইন করাতে আমার 100 থেকে 100 বিঘা জমিতে পানি যাচ্ছে। এখন আমার জমিতে ফসল 16 আনা শর্টে হয়েছে। উঁচু জমিগালাতে আমাদের কোনো কিছু ফসল হচ্ছিল না, এই পাইপলাইন দেওয়াতে আমাদের উঁচু জমিগালা সম্পূর্ণটা এখন ফসল পানি হচ্ছে, আমাদের খুব উপকার হচ্ছে। অনেক উপকার হয়েছে। আর কি বলে যাবো, এখন ধরেন যে আর একটু বাড়িয়ে দিলে পারে, নতুন পাইপ আর একটু দিয়ে বাড়িয়ে দিলে পারে আমাদের আরও উপকার হয়। পুরো প্রকল্পটির কাজ শেষ হলে উপকারভোগী হবেন রাজশাহী রংপুর বিভাগের 16 জেলার 9 লাখ কৃষক। এই পাইপলাইন এক্সটেনশনের ফলে জমি এবং পানির অপচয় রোধ হয়েছে এবং 15,000 হেক্টর মতো জমি আমার অতিরিক্ত সেচের আওতায় আসছে। এই কার্যক্রম গ্রহণের ফলে কৃষকগণ মাটির তৈরি সেচ নালার পরিবর্তে সরাসরি যাদের জমিতে কোনো রকম পানির অপচয় ছাড়াই পানি পাচ্ছে এবং উঁচু নিচু জমিতে সেচের আওতায় আসছে। এবং এই প্রকল্প বাস্তবায়ন হলে আমরা বছরে 3.60 লক্ষ টন অতিরিক্ত ফসল পাবো। প্রকল্পের আওতায় প্রতি বছর রাজশাহী ও রংপুর বিভাগের 16 জেলার 122টি উপজেলায় আবাদি জমির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এতে একদিকে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হচ্ছে দেশ, অন্যদিকে বাড়ছে কৃষকের স্বনির্ভরতা। 2022 সালের এপ্রিলে শুরু হওয়া প্রকল্পের কাজ শেষ হবে 2026 সালে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। রংপুরে প্রকৃতি পরিবেশের উন্নয়নে মৃতপ্রায় খাল বিল নদী পুনঃখনন করছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। এছাড়া ফসলি জমিতে সেচ সম্প্রসারণেও কাজ চলছে। ভূ-উপরিস্থ পানির সর্বোত্তম ব্যবহার ও বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে সেচ সম্প্রসারণ, EIR প্রকল্পের মাধ্যমে হারিয়ে যাওয়া সব প্রাকৃতিক জলাধার পুনঃখননের দাবি সুবিধাভোগী ও সচেতন নাগরিকদের। এহসানুল হক সুমনের ভিডিও চিত্রে মেরিনা লাভলি রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের ফলে বাড়ছে বৈশ্বিক উষ্ণতা। তীব্র গরমে নদ নদী ও খালবিলের পানি শুকিয়ে কমছে ভূগর্ভস্থ পানির স্তর। এতে প্রাকৃতিক দুর্যোগ বাড়ার পাশাপাশি ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন। এমন পরিস্থিতিতে ভূ উপরিস্থ পানি ধরে রাখা সহ পরিবেশ বিপর্যয় রোধে রংপুর বিভাগের 35টি উপজেলায় নদী খালবিল পুনঃখনন ও বৃক্ষরোপণ করছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। খাল পুনঃখনন করেছে 170 কিলোমিটার, 1.5 কিলোমিটার করে প্রতিটাতে 232 কিলোমিটার বাড়ির পাইপলাইন বা ভূগর্ভস্থ সেচ নালা নির্মাণ করেছি। 1,98,000 ফলজ বনজ ঔষধি চারা রোপণ করেছি। রংপুর RDRS বেগম রোকেয়া মিলনায়তনে অবহিতকরণ সভায় প্রকল্পের নানা কার্যক্রম তুলে ধরেন কর্মকর্তারা। শুধু কি পানি বিলের মধ্যে থাকবে, খালে থাকবে, এটা মানুষ সাপ্লিমেন্টারি ইরিগেশন করে, মানুষের পানি ইরিগেশন করছে, পাশাপাশি এটা গ্রাউন্ড ওয়াটার রিচার্জ করতেছে। এটা বড় সম্পদ একটা। এই খালের পরে বৃক্ষরোপণ হচ্ছে, খালেতে মাছ চাষ হচ্ছে, কতভাবে মানুষের ইকোনমিক্যাল অ্যাক্টিভিটিস বেড়ে যাচ্ছে। যেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সবাই সৈনিকের মতো কাজ করতে পারি। তার নেতৃত্বে এই বাংলাদেশটা যাতে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হয়, খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় সবুজায়নের দাবি স্থানীয়দের। আমরা একটি সবুজ বেষ্টনী গড়ে তুলতে পারি, তাহলে কিন্তু আমাদের উত্তরাঞ্চলের যে গরমের সময় অতি গরম, ঠান্ডার সময় অতি ঠান্ডা, সেটি থেকে আমরা মুক্তি হব। আরও 11টি ইউনিয়ন রয়েছে। এই সব জায়গায় অনেক নদী রয়েছে, মরা নদীর মতো পড়ে আছে। এই নদীগুলো যদি খনন করা হয় তাহলে আমরা কৃষি নির্ভরশীল হতে পারব। প্রকৃতি পরিবেশ উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগের পাশাপাশি এ ধরনের কার্যক্রম সম্প্রসারণের দাবি সুবিধাভোগীদের। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই।
এবারে খেলার খবর। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম সেমিফাইনালে থাইল্যান্ডকে 3টি লোনা সহ 41-18 পয়েন্ট ব্যবধানে হারিয়ে শিরোপার মঞ্চে জায়গা করে নেয় লাল সবুজের দল। এর মধ্য দিয়ে মর্যাদার বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে টানা চতুর্থবারের মতো ফাইনালে জায়গা করে নিল দলটি। খেলার প্রথমার্ধে বিজয়ী দল 23-8 পয়েন্ট ব্যবধানে এগিয়ে ছিল। শুরুতেই বাজিমাত বাংলাদেশের। প্রথমার্ধে বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারেনি থাইল্যান্ড। প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও বাংলাদেশের সামনে অসহায় আত্মসমর্পণ থাইল্যান্ডের। শেষ চারের লড়াইয়ে দারুণ ক্রীড়াশৈলী প্রদর্শন করে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন বাংলাদেশের তারকা রেইডার অধিনায়ক আরদুজ্জামান মুন্সি।